আজকে আমরা সাধারণ প্রম্পটের জগৎ থেকে বেরিয়ে এসে দেখব কিভাবে শক্তিশালী এআই ওয়ার্কফ্লো তৈরি করা যায়, মানে এমন একটা সিস্টেম যা আপনার কেরিয়ারকে ভবিষ্যতের জন্য একদম প্রস্তুত করে দেবে। দেখুন, আজকের দিনে যে কোনো পেশাজীবীর জন্য সবচেয়ে বড় প্রশ্ন হল তিনি কি এআইকে একজন কুক বা রাঁধুনির মতো ব্যবহার করছেন নাকি একজন শেফের মতো। একজন কুক শুধু রেসিপি ফলো করে, মানে সাধারণ প্রম্পট ব্যবহার করে কোনো মতে কাজ চালায়, আর ফলাফলও হয় সাদামাটা। কিন্তু একজন শেফ তিনি পুরো মেনু ডিজাইন করেন, মানে বিশেষায়িত টুলগুলোকে একসাথে জুড়ে দিয়ে একটা স্বয়ংক্রিয় আর জটিল সিস্টেম তৈরি করেন। তাহলে এআই শেফ হবেন কি করে? এর মূল চাবিকাঠি হল একটা ফ্রেমওয়ার্ক ফার্স্ট মানসিকতা। দিলীপ কারি যেমনটা বলেছেন, টুল তো প্রতি সপ্তাহেই বদলায়, আসল জিনিসটা হলো ভাবনার ধরন বা কৌশলটা। এটাই কিন্তু দীর্ঘস্থায়ী কাজে দেয়। শেফের মতো করে ভাবতে হলে প্রথমেই সঠিক ফ্রেমওয়ার্কটা বুঝতে হবে। চলুন সেই মূল কাঠামোটা একটু জেনে নেওয়া যাক, যা আমাদের যে কোনো কাজের জন্য সঠিক এআই বেছে নিতে সাহায্য করবে। আচ্ছা, প্রথমে আসছে থিঙ্কার্স বা চিন্তাবিদরা। এদেরকে ভাবতে পারেন সুইস আর্মি নাইফের মতো। যেমন ধরুন চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনি। এরা বড় পরিসরে চিন্তা করতে পারে, পরিকল্পনা আর কৌশল বানাতে পারে, মানে সব কাজের কাজই আর কি। আর তাদের পরিপূরক হিসেবে আছে ডোর্স বা কর্মীরা। এরা হলো শেফের বিশেষ ছুরির মতো, মানে একটা সুনির্দিষ্ট কাজ নিখুঁতভাবে করার জন্য তৈরি। যেমন স্প্রেডশিট বিশ্লেষণের জন্য সুপারজয়েন অথবা রিসার্চ এক জায়গায় আনার জন্য নোটবুক এলএম। আসল জাদুটা কিন্তু এখানেই। পরিকল্পনার জন্য থিঙ্কার আর সেটাকে বাস্তবায়নের জন্য ডুয়ার, এই দুটোকে যখন একসাথে ব্যবহার করা হয় তখন অসাধারণ ফলাফল পাওয়া যায়। থিঙ্কার কৌশল তৈরি করে, সঠিক প্রশ্নগুলো খুঁজে বের করে, আর ডুয়ার সেই অনুযায়ী একদম নির্দিষ্ট কাজটা করে দেয়। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার আমাদের প্রথম প্র্যাকটিক্যাল রেসিপিতে যাই এবং দেখি কিভাবে এটা একটা শক্তিশালী ডেটা বিশ্লেষণ প্রক্রিয়ায় পরিণত হতে পারে। এই এসিআর ফ্রেমওয়ার্কটা নিশ্চিত করে যে ডেটা বিশ্লেষণ শুধু কিছু তথ্য বের করেই থেমে থাকবে না, বরং এটা সিদ্ধান্ত নেওয়ার একটা দারুণ মাধ্যমে পরিণত হবে। প্রথম ধাপ আস্ক, মানে প্রশ্ন করা। আমরা একটা থিঙ্কার ব্যবহার করে ডেটাসেট নিয়ে সঠিক প্রশ্ন তৈরি করি। এরপর চেক, যেখানে আমরা এআইকে বলি তার নিজের বিশ্লেষণটাকেই আরেকবার যাচাই করতে। আর সবশেষে রেকমেন্ড, যেখানে সেই যাচাই করা তথ্যের উপর ভিত্তি করে একটা কার্যকরী সুপারিশ তৈরি করা হয়। এই যে চেক ধাপটা, এর আসল শক্তিটা লুকিয়ে আছে এই নির্দিষ্ট প্রম্পটার মধ্যে। এটা এআইকে নিজের কাজকে সমালোচনার চোখে দেখতে বাধ্য করে, আর এটাই কিন্তু এআইয়ের হ্যালুসিনেশন বা ভুল তথ্য দেওয়ার বিরুদ্ধে একটা অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে কাজ করে। একটা বাস্তব উদাহরণ দেখুন। একটি কমার্স ডেটা বিশ্লেষণের ডেমোতে চ্যাটজিপিটির মতো একটা থিঙ্কার প্রশ্নগুলো তৈরি করে দিয়েছে, কিন্তু আসল স্প্রেডশিট বিশ্লেষণ, লাইভ ফর্মুলা আর চার্ট তৈরির কাজটা করেছে সুপারজয়েনের মতো একটা ডুয়ার। এই কাজটা কিন্তু সাধারণ থিঙ্কাররা করতে পারে না। আচ্ছা, একটা রেসিপি তো আয়ত্তে এলো। ভালো শেফরা কিন্তু একটা রেসিপি নিয়ে বসে থাকে না, তাই না? তারা বিভিন্ন কৌশল মিলিয়ে একটা মাল্টিকোর্স মিল তৈরি করে। চলুন আমরাও এবার একটা রিসার্চ থেকে প্রেজেন্টেশন ওয়ার্কফ্লো দেখি। গবেষণার জন্য নোটবুক এলএম আমার মতে সেরা একটা বিশ্লেষক। কারণটা খুব সহজ, এটা নিজে থেকে কোনো তথ্য বানায় না, শুধু আপনার দেওয়া সোর্সের উপর ভিত্তি করেই কাজ করে। এর একটা দারুণ কৌশল হলো নোট টু সোর্স ট্রিক, মানে যে কোনো টুল থেকে পাওয়া রিসার্চকে একটা নোটে পেস্ট করে সেটাকে সোর্সে পরিণত করা যায়। আর কনফিগার নোটবুক ফিচার দিয়ে আপনি এটিকে একজন স্ট্র্যাটেজি কনসালটেন্টের মতো আচরণ করতেও বলতে পারেন। এখন এই রিসার্চ থেকে প্রেজেন্টেশন বানানোর দুটো রাস্তা আছে। একটা হলো ফ্রি, যেখানে নোটবুক এলএম নিজেই একটা কন্টেন্ট ভর্তি ডেক বানিয়ে দেবে। আরেকটা হলো প্রিমিয়াম, যেখানে ক্রনিকলের মতো টুল ব্যবহার করে একটা সুন্দর গল্পভিত্তিক, ব্র্যান্ডেড আর প্রফেশনাল ডিজাইনের প্রেজেন্টেশন তৈরি করা যায়। তো এত সব ওয়ার্কফ্লো শিখে লাভটা কি? আমাদের আসল লক্ষ্যটা কি? কেন এই ওয়ার্কফ্লোগুলো আয়ত্ত করা এত গুরুত্বপূর্ণ? এই মালির উপমাটা বিষয়টা একদম পরিষ্কার করে দেয়। টুল ছাড়া এআই হলো একজন বিশ্বমানের মালির মতো, যার কাছে কোনো কোদাল বা কাস্তে নেই। সে দারুণ পরামর্শ দিতে পারে, কিন্তু নিজে হাতে কাজটা করতে পারে না। এই কানেক্টর বা টুলগুলোই এআইকে বাস্তব জগতে কাজ করার ক্ষমতা দেয়। আর এটাই আমাদের এআই যুগে ক্যারিয়ারের দীর্ঘস্থায়িত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণার দিকে নিয়ে যায়। কিভাবে এই সবকিছু মিলে আমাদের মানুষের বিচারবুদ্ধিকে আরও শক্তিশালী করে তোলে। এই চার্টটা দেখুন, এটাই হলো আজকের পেশাগত জগতের বাস্তবতা। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত ওপরের বাম দিকের কোয়াড্রেন্টে থাকা একজন টার্বো ব্রেন হওয়া। এখানে আপনার গভীর অভিজ্ঞতা আর বিচারবুদ্ধির সাথে এআইয়ের অসাধারণ দক্ষতা মিশে যায়। এআই দ্রুত কাজ করে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু আপনার হাতেই থাকে। চলুন
এবার কুক থেকে শেফ হওয়ার যাত্রার জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ দেখে নেওয়া যাক, মানে হাতে কলমে শেখার পালা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অভ্যেস, গোল্ডেন আওয়ার্স, মানে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় রাখা। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা শুধু নতুন এআই টুল আর কৌশল পরীক্ষা করার জন্য রাখুন। আর হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে প্রতি 5টি টুলের মধ্যে 4টি হয়তো আপনার কাছে অকেজো মনে হতে পারে, কিন্তু যেটা কাজ করবে সেটাই আপনার পেশাগত জীবনে একটা বিরাট সুবিধা এনে দেবে। তাহলে শুরু করার জন্য এখানে একটা ছোট্ট অনুশীলন দেয়া হলো, যার মাধ্যমে প্রথম মাল্টিটুল ওয়ার্কফ্লো তৈরি করতে পারবেন। এই 4টা ধাপ অনুসরণ করে একটা চাকরির আবেদনের সবচেয়ে খাটুনির অংশগুলো, যেমন সিভি বানানো থেকে শুরু করে রেফারেলের জন্য মেসেজ লেখা পর্যন্ত, প্রায় পুরোটাই স্বয়ংক্রিয়ভাবে করে ফেলা সম্ভব। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এগিয়ে যাওয়ার পথটা হলো প্রথমে প্রমাণিত রেসিপি দিয়ে শুরু করা, আর তারপর ধীরে ধীরে নতুন কিছু চেষ্টা করা এবং সম্পূর্ণ নতুন ওয়ার্কফ্লো ডিজাইন করা। এখন প্রশ্ন হলো, একজন এআই কুক থেকে এআই শেফ হওয়ার জন্য আপনার পরিকল্পনাটা কি?